তৃণমূল কংগ্রেস তার অ্যাডমিনিস্ট্রেশন চলাকালীন যে সমস্ত বাংলাদেশিরা এখানে এসছেন তাদের ভোট ব্যাংকের সুবিধার্থে তাদের ভোটার কার্ড, আধার কার্ড এগুলো করিয়ে দেওয়া ডেফিনেটলি করেছে। কিন্তু এটাও তো প্রশ্ন ওঠে যে বর্ডারে বিএসএফ থাকাকালীন তারা বর্ডারটা টপকালো কি করে? তুমি নিশ্চয়ই জানো যে বিএসএফ এর একাধিক কর্মকর্তা গ্রেপ্তারও হয়েছে বিভিন্ন সময়। BSF should be in connection and coordination with the local police. অদূর ভবিষ্যতে রিপোর্টার ময়ূক বাবু বিজেপি নেতা ময়ূক বাবু হিসেবে আসতে চলেছেন। তুমি রাষ্ট্রবাদে বিশ্বাসী, একদম ঠিক, কিন্তু রাষ্ট্রবাদ ইজ নট ইকুয়ালস টু আ সিঙ্গেল পার্টি। তুমি বিশ্বাসী যে ভারতবর্ষ সর্বোচ্চ স্তরে পৌঁছাবে, আমি যেটুকু তোমার কথা শুনে বুঝলাম। এবার ধরো যদি রোহিঙ্গা প্রসঙ্গ আসে, কেন ক্রিটিকরা বলছে তার উত্তরটা ডেফিনেটলি তুমি খুব ঠান্ডা মাথায় দেবে। সেটা হচ্ছে যে ধরো তৃণমূল কংগ্রেস তার অ্যাডমিনিস্ট্রেশন চলাকালীন যে সমস্ত বাংলাদেশিরা এখানে এসছেন তাদের ভোট ব্যাংকের সুবিধার্থে তাদের ভোটার কার্ড, আধার কার্ড এগুলো করিয়ে দেওয়া ডেফিনেটলি করেছে। কিন্তু এটাও তো প্রশ্ন ওঠে যে বর্ডারে বিএসএফ থাকাকালীন তারা বর্ডারটা টপকালো কি করে? এটাও তো প্রশ্ন ওঠে যে কেন ময়ূখ রঞ্জন তখন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিও ওইভাবে আঙুল উঁচিয়ে প্রশ্ন করলো না যে আপনারা থাকতে ঢুকছে কিভাবে? ঠিক, খুব ভালো প্রশ্ন। এবং তুমি নিশ্চয়ই জানো যে বিএসএফ এর একাধিক কর্মকর্তা গ্রেপ্তারও হয়েছে বিভিন্ন সময়। বিএসএফ বা বিএসএফ এর যে জুরিসডিকশন সেটা পুরোটা বর্ডার, ভেরি ট্রু, ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয়। কিন্তু এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট সার্ভিলেন্স, রিভারাইন সার্ভিলেন্স বলছে এটাকে। অর্থাৎ নদীর ওপরে তুমি দেওয়াল কি করে তুলবে, বা সমুদ্রের ওপরে দেওয়াল কি করে তুলবে, বা এরকম অনেক জায়গা আছে। দুটো বাড়ি, তার পাশের বাড়িটা হয়তো মানে ছিটমহলে যেটা আছে, পাশের বাড়িটা বাংলাদেশ। এই জায়গাগুলোতে রাষ্ট্র বা রাষ্ট্রশক্তি সবসময় বন্দুক নিয়ে যেতে পারে না, এবং সে কারণেই প্রয়োজন হয় স্মার্ট সার্ভিলেন্সের, যেটা এখন হচ্ছে। স্মার্ট সার্ভিলেন্স মানে হলো, যেরকম একজন রাষ্ট্রনেতাকে সবসময় বন্দুক দিয়ে বাঁচানো যায় না, বা একটা দেশকে শুধুমাত্র সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো। ইরানে তো প্রচুর সেনাবাহিনী ছিল, কিন্তু ইসরায়েল জাস্ট ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা গোটা র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে শেষ করে দিয়েছিল। এটা একটা প্রসেস, এটা একটা টিম ওয়ার্কের মতন। আমি এবং তুমি হঠাৎ মনে হলো, আমরা গল্প করতে করতে এসে মাইকের সামনে দুজন বসলাম, কথা বলতে শুরু করলাম, তারপরে 1 ঘন্টা পরে বললাম, এই তোমরা রেকর্ড করেছো তো, তোমরা অডিওটা চেক করেছো তো? এটা হয় না। আমি এবং তুমি বিএসএফ, কিন্তু এর পেছনে ভাগগুলো যেটা, সেটা হলো বিএসএফ শুড বি ইন কানেকশন অ্যান্ড কোঅর্ডিনেশন উইথ দ্য লোকাল পুলিশ। লোকাল পুলিশকে বলে দেওয়া হয়েছিল বিএসএফকে কোনো কোঅপারেট করতে না। বিএসএফ ধরে নাও কোনো গ্রামে গেল, 50 কিলোমিটারের তো জুরিসডিকশন ছিল। বিএসএফ ধরে নাও কোনো গ্রামে গেল এবং সেখানে কাউকে তোলার জন্য যদি রাত 8টায় যেত, গ্রামবাসী খুন্তি হাতা নিয়ে চলে আসতো, কারণ ম্যান্ডেট ছিল তৎকালীন মুখ্যমন্ত্রীর, বিএসএফ দেখলে খুন্তি হাতা নিয়ে তেড়ে আসবে। ওরা কিন্তু ধর্ষণ করে, ওরা কিন্তু মানুষ মারে, প্রকাশ্যে বলেছিলেন। এবার আমি আসি তোমার প্রথম পার্টে, যেটা তুমি সূক্ষ্মভাবে বললে, রাষ্ট্রবাদ কি নির্দিষ্ট একটা দলকে কেন্দ্র করে? না, হতে পারে না কোনোদিন। আমি নিজে একটা সময় ছাত্র রাজনীতি করেছি, বামপন্থী ছাত্র রাজনীতি করেছি, এবং আমি ফেড আপ হয়েছি। কবে থেকে? যখন থেকে আমি দেখলাম যে আমাকে এটা বলতে হবে যে না না, সেই ব্যালেন্সের খেলা আর নিউট্রালিজমের খেলা। আরে ভাই, কাশ্মীর আমাদের, আমার 14 গোষ্ঠীর কাশ্মীর ছিল, আমার পরবর্তী 14 গোষ্ঠীরও কাশ্মীর। আমি কেন বলবো কাশ্মীর একটা ব্যালেন্সড জায়গা, একটা নিউট্রাল টেরিটরি? কেন ভাই? না, আমি তো এক ধাপা গিয়ে বলি যে আমার হুনজা ভ্যালিটাও আমাদের। আমি আর তুমি একটা পিওকেতে খুব তাড়াতাড়ি হয়তো পডকাস্ট করবো, সেই পরিস্থিতি হয়তো আজ না হয় কাল তৈরি হবে। ইটস ডেফিনেটলি, এটার জন্য বামপন্থী ডানপন্থী হওয়ার প্রয়োজন নেই। ইটস এ ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। গিলগিট বাল্টিস্তান, আজাদ কাশ্মীর সম্পূর্ণ আমাদের। সেটা বলতে সমস্যা।
এই যে চিকেন স্নেক বলে, আমি ইনফ্যাক্ট যারা দেখছেন আজকে, এটা কিন্তু ভারতীয় সেনাবাহিনী বা যারা সিকিউরিটি ফোর্সেস তারাও এই কথাটা, মানে এটা তুমি সবাই বলে ফেলি চিকেন স্নেক না, ওটা শিলিগুড়ি করিডোর। হুম। চিকেন স্নেক আমাদের শত্রুরা বলে, চিকেন স্নেক মানে ওরা মস্করা করে বলে মুরগির গলা। তুমি ভাবো একটা এত সেন্সিটিভ স্ট্র্যাটেজিক একটা চোক পয়েন্ট, সেই চোক পয়েন্টটাকে গোটাটা চোখ করে দেওয়ার মতন একটা হুমকি দিচ্ছে কিছু লোক, উমর খালিদ এবং শারজিল ইমাম। আমাকে বলতে হবে যে না, এরা তো ভালো ছেলে, পড়াশোনা জানা ছেলে। আরে পড়াশোনা জানা ছেলে তো ওসামা বিন লাদেনও ছিল। এবং প্রতিবার এই জিনিসটা হয়, এই নেকুপুসুপনা, আবার এগুলো বলছি বলে তোমাকে আবার না বলে যে এই অন্য টিমে চলে এসেছি, এই নেকুপুসুপনাটা ভালো লাগে না। প্রতিবার একটা করে দেখবে জঙ্গি ধরা পড়ে, মুর্শিদাবাদ, মালদা, হাসনাবাদ, যে কোনো একটা জায়গা থেকে ধরা পড়ে, এবং তারপরে পাড়া প্রতিবেশীকে তুমি একটা মাইক নিয়ে যাবে, ও মা, ছেলেটা খুব ভালো গান গাইতো জানো তো, আমি তো জানতেই পারিনি কি করে জঙ্গিবাদের সাথে যুক্ত হলো। ও ও লস্করে তৈয়বার সাথে ছিল, আল কায়দার ও ওভারগ্রাউন্ড ওয়ার্কার ছিল। তার কারণটা হচ্ছে আমরা এটাকে নর্মালাইজ করে দিয়েছি। একটা বাচ্চা ছেলে টানা হয়তো ড্রাগ নিচ্ছে, মা বাবা বলছে না না পাশের ঘরে ও গেম খেলছে। একটা ছেলে গেম অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, আমি বলছি না না ও তো ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য করছে। এটা ইন্ডালজেন্স বলে। এই ইন্ডালজেন্সটা আমাদের হ্যাবিটে পরিণত হয়েছিল। আমার কাজ হচ্ছে অপ্রিয় সত্যটা বলে বলা যে এই ইন্টেলিজেন্সটা দিও না। রাষ্ট্রবাদ এমনি এমনি গাছে ফলে না, মানে ন্যাশনাল সিকিউরিটি ইজ পার্ট অফ আওয়ার ডিউটিজ হওয়া উচিত। এবার 3 নম্বর পার্ট যেটা আমি বলছি, সেকু মাকু শব্দগুলো বাংলা টেলিভিশনে নিয়ে এসেছি বলে অনেকের সমস্যা। একটি দল, আমি নাম করছি না যেহেতু তোমার পডকাস্ট সবাই দেখেন এবং আমি চাই না যে এটা কারোর মনে তুমি মন আঘাত খুলে লাগুক। বলতে পারো, আমার কোনো আপত্তি নেই। না, আবার দুঃখ পেয়ে সে সোয়াইপ করে দেবে, কিন্তু তারও শোনা উচিত বলে আমি এটা বলছি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, বামপন্থী দল, তারা শুধুমাত্র ভারতে নিজেদের 5,000 বছর 7,000 বছরের শিকড়কে মানবে না, তাদের রাষ্ট্রবাদকে, জাতীয় উগ্র জাতীয়তাবাদী, তারা সারা পৃথিবী জুড়ে, ভারতবর্ষে শুধু বামপন্থীরা জাতীয়তাবাদী নয়, তারা বলবে ইন্টারন্যাশনালিজম, তারা ন্যাশনালিজম বলবে না। আর সারা পৃথিবীতে স্ট্যালিন কি কাঁচরাপাড়ার জন্য লড়াইটা করেছিল? রাশিয়ার জন্য লড়াইটা করেছিল। লেনিনের লড়াইটা ছিল, লেনিনগ্রাদের লড়াইটা ছিল হচ্ছে নিজের পিতৃভূমির লড়াই। আর এটাই তুমি পাড়ার কমরেড পল্টুকে বলো, সে বলবে আমাকে প্রথমে ভিয়েতনামটা বাঁচাতে হবে। আরে তোর ভারতবর্ষে তোর দেশটা দখল হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, চে গুয়েভারা, বা এখন উচ্চারণটা সে গুয়েভারা অনেকে বলে, বা গেভারা অনেকে বলে, তো যাই হোক, মহৎ ভদ্রলোক। এই মহৎ ভদ্রলোক, একটা সময় আমিও তার টি শার্ট পরতাম, এবং আমি কোনোদিন এই প্রশ্নটা করিনি যে কেন চে গুয়েভারার টি শার্টই শুধু পরবো, কেন সূর্য সেনের টি শার্ট পরবো না, কেন চে গুয়েভারার টি শার্ট পরবো, কেন তাকে নিয়ে আমরা মহিমান্বিত করব, কেন প্রীতিলতা ওয়াদেকারকে নিয়ে মহিমান্বিত করবো না, কেন চট্টগ্রাম, যে চট্টগ্রামে হিন্দুদের এত ভয়ঙ্কর অবস্থা, সেই চট্টগ্রামের হিন্দুদের আইকন ছিল যে সূর্য সেন, সেই সূর্য সেনের নামে কেন একের পর এক রাস্তার নাম হবে না, এবং কমরেড সূর্য সেনকে কেন আমরা গ্লোরিফাই করবো না, চেকে গ্লোরিফাই করি, এটা আলাদা টপিক। কিন্তু পয়েন্টটা হচ্ছে এই চে গুয়েভারা এই সবচেয়ে বেশি সাহায্য কোথা থেকে পেয়েছিল? কোথায় লুকিয়ে পড়তো তারা জানো? চার্চে। বিপ্লবের একটা অংশ ছিল চার্চ। আর আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যে বিপ্লবীরা এক হাতে বন্দে মাতারম, এক হাতে বন্দুক, মা কালীর সামনে প্রতিজ্ঞা করে যখন বিপ্লবটা করতে যেত, ওটাকে তাকিয়ে দিচ্ছ তুমি সাম্প্রদায়িক বলে। আমার সব কিছু সাম্প্রদায়িক আর অন্য সব কিছু লিবারালিজম, এটা তো চলতে পারে না। এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এটাকে মানে অপারেশন কেওস এর অংশ। এটা বললেও অনেকে আজকে হয়তো বলবে যে খুব বোগাস একটা কথা বলছে, কিন্তু আমি আবারও বলছি, আমি এটা যখন টেলিভিশনে ছিলাম তখন বলেছি, আমি যখন সোশ্যাল মিডিয়া বা নিউ মিডিয়াতে এসে যখন আবার আমি নিজের শো করব, তখনও আমি এই কথা বলবো। অপারেশন কেওস, সিআইএ বিপুলভাবে সারা পৃথিবীতে টাকা ঢোকায় বিভিন্ন দেশে কেওস সৃষ্টি করে রাখার জন্য, যেগুলো নিয়ে ওদের অনেকগুলো পেপার লিকসও হয়েছিল, Correct. উইকিলিক্সে। এবং এই অপারেশন কেওসের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ভারতবর্ষের বেশ কিছু রাজনীতিবিদ, যাদের কাজটা হচ্ছে আগামী প্রজন্মকে শিকড়বিহীন করে দাও। একটা শিকড়বিহীন গাছ বাঁচতে পারে না।
আমি যদি আমার ইতিহাসটা মোগল বাবার হলো আবারজর সারলো ওষুধে অবধি রাখি, আমি তো জানবই না আমার 5,000 বছরের সভ্যতা, আমি তো জানবই না যে আমার কি কি সায়েন্স ছিল। আমার পাওয়ার সেন্টার আসলে ছিল হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরকে নিয়ে অনেকে বলে ওটা তো বুদ্ধিস্ট স্ট্রাকচার। হ্যাঁ, ওটা বুদ্ধিস্ট স্ট্রাকচার, ওটা শাক্ত, ওটা শৈব, ওটা বৈষ্ণব, সব কিছুর মিক্সড এবং মানে মানে এমন একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা পাওয়ার সেন্টার হিসেবে কাজ করেছে, যে স্ট্রাকচারটা ডিপ মিস্টিসিজমের কাজ করেছে, যে স্ট্রাকচারটা ইকোনমিক ডেভেলপমেন্টের কাজ করেছে এবং পড়াশোনার কাজ করেছে। এরকম বিভিন্ন মন্দিরে হয়েছে। এটা আমাদের তো শেখানো হয়নি। এটা সিলেবাসে রামধনুর জায়গায় রংধনু করে দেওয়া হয়েছে, আমরা তো বলিনি। এবার এগুলো বললে ময়ূকরঞ্জন ঘোষ রংধনু অনেক পরবর্তীকালে যদিও হয়েছে, মানে এটা এগুলো এ, শেষের দিকে তৃণমূল আমলে যেটা হয়ে গেছিল যে বিষয়টা ভোট পলিটিক্সটা খুব দৃষ্টিকটু হয়ে গেছিল। আমি কিন্তু আবারও বলছি, এই ক্ষেত্রে আমার সাথে অনেকের হয়তো মনে হবে ওই দেখো ময়ূকও কিন্তু ভালো তৃণমূল, ভালো সিপিএম বলছে না। আমি বলছি যে বিজেপির এবারের আসার কারণ কিন্তু বিজেপি নয়, অ্যান্টি মমতা। বিজেপির এবারের আসার কারণ হচ্ছে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছিল জেহাদিদের ওপর, মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছিল অ্যান্টি ন্যাশনালিজম ক্যাম্পেইন যেভাবে ছড়াচ্ছে। তুমি মিলিয়ে নিও, তৃণমূল সিপিএমেরও অনেক মানুষজন মূলত হিন্দু, তারা কিন্তু বলেছিল না ভাই এবার পশ্চিম বাংলাদেশ বানানোর থেকে আটকাতে হবে। সুতরাং তারাও তো রাষ্ট্রবাদী। তৃণমূল বা সিপিএমের যারা এই কাজটা করেছে তারা তো রাষ্ট্রবাদী, তারা তো চায় যে তাদের শিকড়টা অক্ষত থাকুক। কিন্তু হ্যাঁ, এখন যদি পাড়ায় পাড়ায় কিছু দল তোলাবাজি করে তাহলেও তাকে রাষ্ট্রবাদী বলতে হবে, এটা তো ব্যাপার নয়। তো দুটো ডিফারেন্স বোধহয় আমাদের নিজেদের করতে হবে। দু একজনকে আমি জাস্ট বলেছিলাম, স্বাভাবিকভাবেই ধরো এখন তোমার সাথে পডকাস্ট করছি, এটা তো লিখে আসা সম্ভব না, তাহলে এত প্রশ্ন এসে যেত যে মোটামুটি কাল সকালে গিয়ে শেষ হতো। দু একজনকে আমি এমনি কথায় কথায় বলেছিলাম, তাদের মধ্যে এক আধজন আমাকে এটা পর্যন্ত জিজ্ঞেস করলো যে তুমি একটু ময়ূকবাবুকে জিজ্ঞেস করো যে উনি কোন সিটে দাঁড়াচ্ছেন, নন্দীগ্রাম নাকি বসিরহাট নাকি আরো কত কিছু, এবং তাদের কাছে নাকি বিশেষ সূত্র মারফত খবরও চলে গেছে। এরকম কি কোনো খবর আছে তোমার কাছে আমার কাছে খবর নেই কিন্তু কোনো, আমার কাছে যে মানে অদূর ভবিষ্যতে আমি রিপোর্টার ময়ূকবাবু বিজেপি নেতা ময়ূকবাবু হিসেবে আসতে চলেছেন? আমার কাছে এই খবরটাও নেই। আমার নিজের গাড়ির সামনের সিটে বসবো না পেছনের সিটে, ওটা আমার যে সারথি সে মাঝে মধ্যে ঠিক করে দেয়। কারণ সারথির যে ব্যাগটা সেটা মাঝে মধ্যে সামনের সিটেও রাখে এবং তখন বলে দাদা পেছনের সিটে বসুন। সুতরাং আমার জীবনের এই সিট নিয়ন্ত্রণ এটা আমার ওপরে আগেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু তুমি যদি বলো ময়ূক কি অরাজনৈতিক, না, আমি অরাজনৈতিক শব্দটাকেই ঘেন্না করি। আমি টোটালি পলিটিক্যাল, আমি পলিটিশিয়ান নই, কিন্তু আমি টোটালি ইট পলিটিক্স, ড্রিঙ্ক পলিটিক্স, স্লিপ পলিটিক্স, আমি তুমি সবাই সেটা করি। আলপিন টু এলিফ্যান্ট সব পলিটিক্স। আমরা একটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোন কেনার সময়, কথা বলার সময় সবটা পলিটিক্সের অংশ। এটা অনেকে বিশ্বাস করে না। আমার প্রবলেমটা হচ্ছে আমি সোসাইটিতে বা সমাজে এমনভাবে, ওই আয়না বললে একটা বেশ দার্শনিক হয়ে আসে, আয়না বলছি না, আমি সত্যিই মলম বিক্রেতা। আমি যে যে জায়গায় ক্ষতগুলো রয়েছে সেখানে একটু মলম দিয়ে প্রলেপ লাগানোর কাজ করি, কিন্তু বলেও দিই খুব মুখের ওপর যে দাদা এই এই যে ক্ষতটা হয়েছে কারণ কিন্তু এই জিনিসগুলো যেগুলো 70-80 বছর ধরে হয়নি, আমি সেই কাজটাই করছি। তুমি কি মনে করো যে আজকের ভারতবর্ষের রাষ্ট্রবাদ বা আজকের ভারতবর্ষের রাষ্ট্র, তোমার যে মতাদর্শ বা তুমি যেটা আজকে বিশ্বাস করছো, সেটার সব থেকে বড় শত্রু কোন কোন জিনিসগুলো? দেখো, জাতীয়তাবাদ কোনো দল আলাদা করে যে, আমি দলীয় শত্রু বলছি না, আমি বলছি যে কোনো আচরণ, কোনো ভাবনা চিন্তা, কোনো ফিলোসফিক্যাল চিন্তা ভাবনা, কোনো মনোভাব যেটা এই রাষ্ট্রবাদ বা ভারতীয় জাতীয়তাবাদের ক্ষতি করতে পারে বলে তোমার মনে হয়েছে কাজ করতে গিয়ে গ্রাউন্ডে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওকিজম। ওকিজমটাকে বাংলায় আমরা 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 যখন ভাবতাম, বা আমার যখন তৎকালীন চ্যানেলে যখন আমি শো করতাম, আমাদের টিম মেম্বার যারা বা আমাদের এডিটোরিয়াল মেম্বার যারা, তারা আমরা ভাবতাম যে এই ওকিজমটা, আমরা বিভিন্ন জিনিসের নাম দিয়েছিলাম বাংলায়, ঠিক সেরকমভাবে এই ওকিজমের বাংলাটা কি হতে পারে আমরা আমরা এখনো জানি না। ওক ব্যাপারটাই হচ্ছে হঠাৎ করে ঠিক করে নেওয়া যে আমাদের
18টা লিঙ্গ থাকবে। এটা আমেরিকায় হয়, ভোক কালচারের অন্যতম। মানে এটাকে পেরিফেরিয়াল আইডেন্টিটি মুভমেন্ট বলে। অর্থাৎ বিভিন্ন সময়, আবারও বলছি, ডিপ স্টেট ইজ রিয়েল। বিভিন্ন সময় একটা দেশ প্রগতির পথে যখন যায়, বাংলাদেশ গেছিল যখন, বাংলাদেশের অদ্ভুত লাগছিল এই পদ্মা সেতু দিয়ে প্রধানমন্ত্রী, যে এখন খুবই সজ্জন ব্যক্তি, তিনি যখন যাচ্ছেন তখন কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এই সজ্জন ব্যক্তির দলই বলেছিল এই পদ্মা সেতু উড়িয়ে দিতে। এই পদ্মা সেতু ওয়ান অফ দ্য বিগেস্ট আর্কিটেকচারাল ল্যান্ডমার্ক অফ বাংলাদেশ। এটা করা হচ্ছিল কেন? এই ন্যারেটিভটা সেট করা হচ্ছিল কেন? থমকে দিতে। ভারতের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। ভারতে এই ওকিজমটা বিভিন্ন কিছু নিয়ে একটা কেয়স তৈরি করে দাও। আমারও দাঁড়িয়ে আছে, অরিজিতেরও দাঁড়িয়ে আছে, দুজন একই দলের দাবি করব যে দাঁড়িয়ালা লোকেদের সংরক্ষণ চাই। এটা একটা মুভমেন্ট তৈরি করিয়ে দাও। ওকিজমের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে বর্তমানে যাদেরকে আবারও আমি যে সংবোধনটা করি, মাকু শেকু লবি। যে লবিটা খুব নির্দিষ্টভাবে জানে যে ভারতের কোন কোন জায়গায় আঘাত করলে ভারতবর্ষ খুব তাড়াতাড়ি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যেতে পারে। তার অন্যতম হচ্ছে 70 বছর ধরে একটা জাতিকে বোঝানো যে তার কোনো ইতিহাস নেই, তার কোনো স্থাপত্য নেই। একটা জাতিকে বোঝানো যে তোমার চারপাশে যে যা করেছে সব মোগলরা করেছে। মানে আমাদের, আচ্ছা ধরে নিলাম মোগলদের আগে তার মানে আমাদের কোনো ডিএনএ ছিল না, বা এই যে আমাদের নবাব যারা এসেছিল তার আগে তার মানে আমাদের হিন্দুরা ছিলাম না। তারা নিশ্চয়ই মানে জল হাওয়া খেয়ে থাকতো না, তারা নিশ্চয়ই সায়েন্স ইউজ করেছে ডেইলি লাইফে। আমরা কেন জানি না ওইগুলো? ভারতকে, আবারও বলছি, নিউ ইন্ডিয়াকে ডেভেলপ তখনই করা যাবে যেটা এখন হচ্ছে। গোটা ইন্ডিয়া কেন প্রবলেম হচ্ছে জানো তো? গোটা পৃথিবীর 140 কোটি মানুষের একটা কম্বাইন্ড মার্কেট ফোর্স। এই 140 কোটি মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। সুতরাং তোমাকে ফ্র্যাগমেন্টে রেখে দিতে হবে। এই মার্কেটটাকে তুমি যতটা ভেঙে দিতে পারবে। এই যে ফেসবুক বা ইউটিউব, ফেসবুকের ক্ষেত্রে হুম প্রধানমন্ত্রীর ভিডিও উড়িয়ে দিল, কিন্তু তারপর জুকারবার্গদের টিমও ক্ষমা চাইতে বাধ্য হলো। এটার কারণটা কি? তারা বুঝতে পারছে যে এই মার্কেটটা থেকে আমরা ব্যবসা করব, কিন্তু এই মার্কেটটাকে আমরা কিছু দেবো না, আমরা আমেরিকান মতেই চলবো। এটাকে প্রধানমন্ত্রী ভাঙছেন। এবং তুমি যদি আমাকে দাগিয়ে দিতে চাও দাগিয়ে দিতে পারো, বাট আমার ব্যক্তিগত, আই এম আ হিউজ ফ্যান অফ নরেন্দ্র মোদী।